জনকে একজনকে তো বললো ওনাকে প্রেসিডেন্ট বানানো উচিত, এদেরকে ধরে ধরে উপদেষ্টা বানাবে। উপদেষ্টা হবার তো ন্যূনতম একটা কোয়ালিফিকেশন লাগবে। একটা মন্ত্রীর কোয়ালিফিকেশন একটা সভ্য দেশে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারিদের চাইতে অনেক বেশি হয়। যেমন ভারতে যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, সেক্রেটারিরা তটস্থ থাকতো। ওই রকম শিক্ষিত ব্যক্তির সামনে কোনো জিনিস ফাঁকি দেয়া যেত না, কথা বললে উনি ধরে ফেলতে পারতেন। আমি 10 বছর সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরে লি কুয়ান ইউ, তারপরে গো চক তং যখন প্রধানমন্ত্রী হলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই ভারত বাংলাদেশের জনগণের প্রতি ক্ষিপ্ত রয়েছেন। আর এই ক্ষিপ্ত থেকেই বহুদিন যাবৎ সুযোগ খুঁজছিলেন যে বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় এবং বাংলাদেশের জনগণকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। সেই চেষ্টা বহুদিনই মনে হয় তাদের একটি সুযোগ এসেছে, সেটি হলো চিন্ময় কৃষ্ণ দাসের যে গ্রেফতার এবং তারকে নিয়ে যে আন্দোলন সমাবেশ এবং যে সংঘর্ষ হয়েছে, সেটি একটি ভারতে সুযোগ মনে করছে এবং এই সুযোগটিকে কাজে লাগার জন্য ভারত কি করছে এবং ভারত কি করতে পারবে। প্রিয় চলুন একটি আলোচনা শুনবো, তারপরে থাকছে বিস্তারিত। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। এক ধরনের হতাশাই প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন যে 5 আগস্টের আগে ভারতের সাথে এক ধরনের সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কের ধরন বদলে গেছে 5 আগস্টের পরে। ভারতের গণমাধ্যমে এবং ভারতের পার্লামেন্টে ভারতের সরকারি বিরোধী দল সবাই এক এক দিন এক এক মন্তব্য করছেন এবং ভারত জুড়ে একটাই আলোচনা যে বাংলাদেশকে নিয়ে আলোচনা, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে এবং চিন্ময়কে ঘিরে আরো বেশি এই আলোচনাটা সুদৃঢ় হয়েছে। এই সরকার তো একটা কোয়ালিশন সরকারও না। কোয়ালিশন সরকারের ভেতরে তথাকথিত সমমনা দলগুলো মিলে একটা সরকার করে। তাদের একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং থাকে সরকার গঠনের আগেই। আর এখানে যেটা হলো, ছাত্ররা বলল আমরা ডক্টর ইউনূসকে আমরা প্রধান উপদেষ্টা বানাবো, উনি রাজি হয়ে গেলেন। আমি যেটা বলেছি, উনার রাজি হওয়ার মূল কারণ তো নিশ্চয়ই এটা ছিল যে উনার বিরুদ্ধে শখানেক মামলা, এই বয়সে কোর্টে হাজিরা দিতে হয়, ইত্যাদি দিতে হয়, বা অন্য কোনো কারণও থাকতে পারে। তিনি অনুগ্রহ করে বললেন যে ঠিক আছে আমি হয়ে যাব, আমার মামলাগুলো উড্ড করো। এবং উনি 7-5 চিন্তা না করে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ গ্রহণ করলেন। ওটাই তো বিগিনিং অফ দ্য এন্ড। ওর চেয়ে বড় নির্বুদ্ধিতা তো আমি মনে হয় না ডক্টর ইউনূস আর এই 84 বছর বয়সে কোনোদিন করেছেন। এই সরকার একটা হজপথ, যাকে যেখানে পাচ্ছে, কেউ বাজারে যায়, এই বাজারে যাও না, তোমাকে আমরা উপদেষ্টা বানাবো, চলে আসো চলে আসো। মানে এখান থেকে ওখান থেকে যেখানে যাকে পাচ্ছে, যে কাউকে কে বলছে স্যার ওনাকে করেন, তখন নিয়ে আসছে। আমরা দেখলাম যে ইউটিউবে আমরা যারা আলোচনা করি, আমাদের কতজনকে, একজনকে তো বললো ওনাকে প্রেসিডেন্ট বানানো উচিত, এদেরকে ধরে ধরে উপদেষ্টা বানাবে। উপদেষ্টা হবার তো ন্যূনতম একটা কোয়ালিফিকেশন লাগবে। একটা মন্ত্রীর কোয়ালিফিকেশন একটা সভ্য দেশে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারিদের চাইতে অনেক বেশি হয়। যেমন ভারতে যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, সেক্রেটারিরা তটস্থ থাকতো। ওই রকম শিক্ষিত ব্যক্তির সামনে কোনো জিনিস ফাঁকি দেয়া যেত না, কথা বললে উনি ধরে ফেলতে পারতেন। আমি 10 বছর সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরে লি কুয়ান ইউ, তারপরে গো চক তং যখন প্রধানমন্ত্রী হলেন, তাদের যে লেখাপড়া বিদ্যা, কেমব্রিজ এবং উইলিয়ামস কলেজে পড়া, হাইলি কোয়ালিফাইড, তাদের ব্যুরোক্রেটরাও। এমনকি আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক 3rd সেক্রেটারির সঙ্গে আলাপ হচ্ছিল, তো সেখানে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় পড়াশোনা করেছো? সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে। বলছে না, আমি ফার্স্ট ডিগ্রি করেছি অক্সফোর্ড থেকে আর মাস্টার্স করেছি প্রিন্সটন থেকে। তো আপনি বাংলাদেশের সেক্রেটারি বা সেগুনবাগি যেতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে প্রত্যেকটা রুমে খুঁজে দেখেন তো কয়জন অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, ইয়েল থেকে পড়াশোনা করে এসছে। এখন বলবেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কি কম? তাহলে ওই তো আর বিতর্কে আমি যাচ্ছি না। লেখাপড়া জানা দরকার। এই সরকারের দেখেন, ইউনূস সরকারে যারা যারা আপনার মন্ত্রী হয়েছে, কিছু অর্থনীতিবিদ আছেন রিটায়ার্ড, তারা অর্থনীতি বোঝেন, রাজনীতি তারা করেনও নাই। এই 15 বছর তারা মুখ খোলেন নাই, ইউনূস সাহেবও মুখ খোলেন নাই। 15 বছর যারা নিশ্চুপ নীরবে কাজ করে গেছেন, যাদের এনজিও, যার কনসালটেন্সি, যে সমস্ত কাজকর্ম, তাদেরকে মন্ত্রী বানিয়েছেন। তাদের কোন রাষ্ট্রের প্রতি যদি দায়বদ্ধতা থাকতো,
কৃতজ্ঞতা থাকতো, সবাই যদি সাহস করে কথা বলতো হাসিনার সময়, হাসিনা কি সবাইকে জেলে দিতে পারতো? এই যে ডক্টর জাহিদুর রহমান, উনি তো দেশে বসেই কত কথাবার্তা বলেছেন, সাংবাদিক মর্তুজা, হ্যাঁ, তো এদের মতো লোকজন যদি এর সঙ্গে আরো 500 জন যোগ দিত, হাসিনা সরকার বহু আগেই পড়ে যেত। বদরুদ্দিন ওমর, এই 90-এর উপর বয়স, তিনি প্রকাশ্যে টেলিভিশন ইউটিউবে কলকাতায় ইন্টারভিউ করতে উনি বলেছেন হাসিনা তো একটা চোর, চোরের সরকার চালায়। এই কথাগুলো কি ওয়াহিদুদ্দিন মাহমুদ বা ডক্টর সালেউদ্দিন বা ডক্টর এই যে ফয়জুল করিম, এরা কবির, এরা কেউ বলেছেন জীবনে? সাহস পাবে যদি ধরে জেলে নিয়ে যায়? তো সব এখন সরকারের ভিতরে আপোষকামী নির্বিবাদী লোকজন, তারা সাথে পাচ্ছে নাই, ঠিক আছে আমাকে মন্ত্রীর পদ দিয়েছে, একটু কাজ টাজ করি। এখন এর সঙ্গে ওর কোনো সংযোগ নাই, কোনো মানে ইডিওলজিক্যাল কোনো কমিটমেন্ট বা সিমিলারিটি নাই। যে যেমন পারে, যাকে যেখান থেকে পেরেছে নিয়ে আসছে, কেউ কাউকে ভালো করে চেনেনও না। আর ডক্টর ইউনূস যিনি প্রধান, তার তো ভুলের ফিরিস্তি দিলে তো ওটার উপরে আমি 2 ঘন্টা আলাপ করতে পারবো। এই যে চুপ্পুর কাছে হওয়া, চুপ্পুকে না সরিয়ে বিপ্লবী সরকার কায়েম না করে, যেটা আমি অন্তত 50 বার বলেছি, উনি নেপোলিয়নের তরবারি উনার হাতে বিপ্লবের পরে। নেপোলিয়ন যেমন তরবারি দেখিয়ে বলেছিলেন এটাই আমার অথরিটি, এটাই আমার লেজিটিমেসি। ইউনূস সাহেব তো মিন করে বলেন ছাত্ররা আমাকে বসিয়েছে, যদি তখন তারা বলবে আমি চলে যাব। তো ঠিক আছে, যাবেন, ভালো কথা, বিনয় ভালো কথা, অতি বিনয় কিন্তু এটাকে বলে লোকে এক ধরনের ব্যাংকরাপসি। মডেস্টির একটা সীমা থাকা উচিত। আপনি অতিরিক্ত মডেস্টি হলে যেটাকে বলে ফিগ লিফ, আপনার গোপনাঙ্গ ঢেকে রাখার জন্য আপনি ওই কি বলে পাতা দিয়ে ঢেকে রেখেছেন, ওই বিনয়, ওই বিনয়ের কোনো 2 পয়সার দাম নাই আমার কাছে। এমন দেখেন না, এখন ইসকন রক্ষায় মির্জা ফখরুল ইসলামও তৎপর, ঠিক আছে, উনি অপোজিশনের লোক। ইউনূসের উপদেষ্টা রেজওয়ানা হাসান টেলিভিশনে কি বললেন, এর উপরে কালকে একটা আমি আমার ইউটিউব করে চ্যানেল শো করেছি, ইসকন রক্ষায় ফখরুল ও উপদেষ্টা রেজওয়ানা হাসানের দালালি। আপনি দেখবেন প্রায় 1.5 লক্ষ লোক দেখেছেন, কালকে এটা দিয়েছি। এখন এই ব্যাপারগুলো মির্জা ফখরুলই বা কেন বলেন ইসকনকে রক্ষা করতে হবে, হাইকোর্টও তাকে নিষিদ্ধ ঘোষণা করছে না। উপদেষ্টা রেজওয়ানা হাসান বলছেন ব্যক্তির জন্য তো সংগঠন দায়ী হতে পারে না। তাকে আমি একটু ইতিহাসের শিক্ষা দিলাম যে তাহলে ব্যক্তি হিটলার, ব্যক্তি মুসোলিনি, ব্যক্তি সাদ্দাম হোসেনের জন্য জার্মানি, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং ইরাকে ওই দলগুলো নিষিদ্ধ হলো কেন? সাদ্দামের বাথ পার্টি, মুসোলিনির ফ্যাসিস্ট পার্টি, হিটলারের নাৎসি পার্টি। প্রশ্ন যে এই সময় কেনই বা চিন্ময়কে গ্রেফতার, মানে চিন্ময় পতাকার বিষয়টা তো আরো কয়েকদিন আগে হয়েছে, তখন গ্রেফতার না করে এখন কেন গ্রেফতার? মেহেদী হাসান সাহেব বললেন চিন্ময়ের যে কুকর্ম সেটা তো আমরা জানি, বহুদিন থেকে শুরু করেছে এবং এরা অনেকগুলো দেশে এরা নিষিদ্ধ। সিঙ্গাপুরে এই ইসকন নামে কোনো জিনিস তারা রেজিস্ট্রেট করতে দেয়নি। আর বাংলাদেশে কি হলো, সব গুন্ডামি করলো, মারামারি করলো, খুন করলো একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে, তারপরে বলছে মিথ্যাচার করছে ইসকন থেকে, যে এটা মুসলমানরা হিন্দু মারতে গিয়ে ভুলে তাকে মেরে ফেলেছে, একেবারে ওদের সেক্রেটারি প্রকাশ্যে বলছে। তারপরে দেখছে যারা জনগণের রোষ, তখন বলছে চিন্ময় তো আমাদের লোকই না, ও তো আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। প্রতিবেশী ভারত থেকে বারবার বলা হচ্ছে এই একজন সাধু সন্ন্যাসীকে ধরে ফেলেছে ইউনূস সরকার, কতটা সাম্প্রদায়িক, কতটা ইসলামী জঙ্গি পরিচালিত জামাত, এবং ওরা তো সব তাল গোল পাকিয়ে ফেলে, জামাত, তালেবান, আল কায়দা সব ওদের কাছে এক, মানে মুসলমান মানেই খারাপ। এটাই তো ভারতের মেইন ট্রেডমার্ক। আমি খুব খুশি হয়েছি মেহেদী হাসান সাহেব যে কথাগুলো বলেছেন, এটা আমি সবসময় বলি এবং খুবই সুন্দর কথা। পৃথিবীতে সবচাইতে সংখ্যালঘু নির্যাতিত হয় ভারতে, এটা কোনো রকেট সায়েন্স না। মানে ইসরায়েল আর ভারত, এই 2 জায়গায় সবচেয়ে সংখ্যালঘুদের, মুসলমানদের হত্যা করা হয়। বছরে কমসে কম 500 মুসলমান ইন্ডিয়াতে মারা যান, এটা পুরনো স্ট্যাটিস্টিক্স। এখন কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীও তো বলছেন যে এই ইসকনকে নির্যাতিত করা হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই যে মিথ্যাচারগুলো তারা করছেন,
মেহেদী হাসান একবারে আমার মনের কথা বলেছেন কালকে, কিন্তু আমি আমার টক শোতে এটা বলেছি, ব্রাহ্মণ্যবাদী। আমি বলেছি ব্রাহ্মণরা বানর সেনাদের ব্যবহার করে, রাম হনুমানকে ব্যবহার করে আপনার রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই হনুমানরা কারা? হনুমান বলা হচ্ছে অবজ্ঞার ক্ষেত্রে, যে এরা হনুমানের মতো, এরা হচ্ছে কালো বেটে, এই মানে অনার্য। এই অনার্যদের রুল করে আর্য ব্রাহ্মণরা। আপনার অটল বিহারী বাজপেয়ী বলেন আর বাংলাদেশে রানা দাশগুপ্ত বলেন, এই রানা দাশগুপ্তদের কথা অনুযায়ী কিন্তু এই নমশূদ্ররা এখানে এইকে মারলো, মানে একে যে হত্যা করলো তারা কিন্তু সব মেথরপট্টির লোকজন, যারা কোনো হাই কাস্ট আপার কাস্ট হিন্দু না। ব্রাহ্মণ্যবাদ হচ্ছে আমাদের প্রধান শত্রু। এবং আমি শেষ করব একটুখানি, আমি ছোট্ট ইতিহাসটা বলে দেই। এই যে ভারতে যে অধুনা যে হিন্দুত্ববাদের রাইজ হয়েছে, তার জন্য আপনাদের আমি 1990-তে নিয়ে যাচ্ছি। 1990-তে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ভিপি সিং, ভদ্রলোক, ব্রাহ্মণ ভদ্রলোক। ভিপি সিং কি করলেন, একটা জুডিশিয়াল কমিশন ছিল ইন্ডিয়াতে, জাস্টিস মন্ডলের মন্ডল কমিশন রিপোর্ট, ওই রিপোর্টটা উনি পাবলিশ করে দিলেন। ওই রিপোর্টে কি বলা হয়েছিল, যে সরকারি চাকরিতে এই আনটাচেবল যারা অস্পৃশ্য, হরিজন, এই নমশূদ্র এবং তাদের নিচে যারা, তাদের একটা চাকরিতে কোটা থাকতে হবে। ফলে আপার কাস্ট হিন্দুরা রাস্তায় নেমে গেল এবং দিল্লিতে এবং বিভিন্ন শহরে হাই কাস্ট হিন্দুরা গায়ে পেট্রোল ঢেলে আত্মহনন করল প্রতিবাদে। ভিপি সিং এর গভর্নমেন্ট ফেল করলো, তখনই ব্রাহ্মণরা চিন্তা করলো, আরে সর্বনাশ, এই যে প্রায় দেশের 40% জনতা যারা আপনার নিগৃহীত হিন্দুদের ভিতরে, হিন্দুও না, লোয়ার কাস্টের সবচাইতে, ওদের পানি দিলে ওরা পানিকেও খেতে পারে না, কারণ ওই অস্পৃশ্য হয়ে গেছে। গ্লাসে যদি কেউ পানি দেয় বলে, এরা তুই তো নমশূদ্র, আনটাচেবল, তোর হাতের পানি খেলে আমার জাত চলে যাবে। তাদেরকে নিয়ে ওই যে ওদের কি করলো, যে বিজেপির যে তখন নেতা আদবানি, রামকৃষ্ণ আদবানি, সে তখন বলল যে হিন্দু হচ্ছে আসল জিনিস, এর কোনো ভেদাভেদ নাই, কাস্ট এই বর্ণ প্রথা আমরা মানি না, মুসলমান হচ্ছে প্রধান শত্রু। 90 সালে শুরু হলো, আর 92-এর 6 ডিসেম্বর তারা বাবরি মসজিদ ভাঙলো, মনে আছে? 91 সালে রথযাত্রা করলো আদবানি। এই যে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের দাঁড় করানো, এই মেথর, মুচি, ডোম, চাড়াল, তারা সবাই জাতে উঠলো যে ব্রাহ্মণ দাদা আমাদের কিসের ভাই বলেছেন। মানে একটা গাল আছে না আমাদের দেশে, সারে বলছে কিসের ভাই, আল্লাহদের আর সীমা নাই। এই নমশূদ্র এই বানর বাহিনী কিন্তু কাজ করে আর পরিচালনা করে অটল বিহারী বাজপেয়ীর মতো লোকজন। মোহন ভাগবত, এই যে পশুর ডাক্তার, ভেটেরিনারি ডাক্তার, সে আরএসএস এর প্রধান, সে হচ্ছে মোদির বস। মোদি তো আপার কাস্টের কিছু না, মধ্য ধরনের একটা লোয়ার কাস্টের লোক। এই যে আপার কাস্ট লোয়ার কাস্টকে ব্যবহার করে একটা ফলস কনসাসনেস সৃষ্টি করেছে, একটা মিথ্যা চেতনা যে আমরা সবাই হিন্দু, মুসলমানরা আমাদের শত্রু। বাবরি মসজিদ বানিয়েছে মন্দির ভেঙে, ওইখানে রামের জন্মস্থান, এগুলো ঐতিহাসিকরা বলছেন একেবারে আজগুবি মিথ্যা কথা। আমি আপনার বিশ্বাস করি, আজকে ওই গাজিয়াবাদ ইউপির এক হিন্দু পুরোহিত নরসিংহানন্দ বলেছেন, মন্দিরের একজন পুরোহিত, গাজিয়াবাদ দিল্লির পাশেই গাজিয়াবাদের মন্দিরের পুরোহিত, উনি বলছেন আমাদের মক্কা দখল করতে হবে, মক্কা দখল না করলে ইসলাম এবং মুসলমানদের পরাজিত করা যাবে না। এগুলো তো বাজারে বিক্রি হয়। হিন্দুত্ববাদ জাগানো হচ্ছে একটা রাজনৈতিক চেতনা, এতে ধর্মের কোনো সম্পর্ক নাই। এভারেজ হিন্দু এই হিন্দুত্ববাদে বিশ্বাস করে না। যেমন সাভারকার হিন্দুত্ববাদের থিওরির যে উদ্ভাবক, তিনি ব্যক্তিগতভাবে ছিলেন একজন নাস্তিক, তিনি কোনো ধর্মে বিশ্বাস করতেন না। কালচারালি বলছে আমরা হিন্দু এবং এদেশ থেকে মুসলমান বের করতে হবে।
এইটা ওদের 200 বছরের প্রোপাগান্ডা, চিন্তা, ধারণা, সুযোগ পেলেই এটা ফাঁকড় দিয়ে বেরিয়ে আসে। এখন বাংলাদেশের কি দরকার? বাংলাদেশের সরকারকে আমি সবসময় বলছি, ইউনূস সরকার একটা কোমর ভাঙা সরকার। এদের কোনো কোমরে জোর নেই, এদের কোনো নীতি নেই। এরা আজকে এক কথা বলে, কালকে এক কথা বলে। এই কদিন আগে ডক্টর ইউনূস বললেন ইসকন একটা কি বলে সাম্প্রদায়িক একটা টেরোরিস্ট অর্গানাইজেশন। টেরোরিস্ট অর্গানাইজেশনকে আপনার হাইকোর্ট নিষিদ্ধ ঘোষণা করে না কেন? কেন আমাদের জাতীয়তাবাদী দলের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম উনি কেন বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ইসকনকেও নিষিদ্ধ করা যাবে না? ব্যাপারটা কি? দাল মে কুছ কালা হয়। কারণ এই ফখরুল ইসলাম সাহেব, আমি কোনো বিষোদ্গার করছি না বিএনপির বিরুদ্ধে, এই সত্য কথাটা বলছি। এই মির্জা ফখরুল ইসলাম সাহেব 2018 নির্বাচনের কয়দিন আগে দিল্লিতে গেলেন না? উনি আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে ওই যে চট্টগ্রামের ছিলেন, যে এখন নেই, এই বাণিজ্য মন্ত্রী ছিলেন নাকি, ফরেন মিনিস্টার মোর্শেদ খান, এরা সব স্যুট টুট পরে, ইস্তেরি করা কাপড় চুপড় পরে দিল্লিতে মোদির সঙ্গে দেখা করতে গেলেন। খবরের কাগজে ছবি আসলো। কি জন্য দেখা করতে গেছিলেন? ওনারা এটাই বলতে গেছিলেন যে ওই যেটা মেহেদী হাসান সাহেব বলছেন, সব ডিম এক বাস্কেটে রাখেন না, আপনারা শুধু আওয়ামী লীগ করেন, আমাদের সুযোগ দিয়ে দেখেন, আমরাও আপনাদের সেবা করব, শুধু আমাদের একটু ক্ষমতায় আসতে দেন। এটাই হচ্ছে মির্জা ফখরুলদের রাজনীতি। এবং সেখানে দেখেন, আমি শেষ করছি, সুকৌশলে তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। এই আপনার আসিফ নজরুলরা মিলে ওর বিরুদ্ধে মামলা আছে, ওগুলো তুলছে না। আমার বিরুদ্ধে 2টা মামলা আছে, আমি গেলেও তো মানে অফিসিয়ালি আমাকে ঢাকা এয়ারপোর্টে অ্যারেস্ট করতে পারে যে তুমি তো সাইবার টেরোরিস্ট। তো এগুলো রেখে দেয় যাতে কন্ট্রোলটা রাখা যায়। এবং মির্জা ফখরুল ইসলাম তো জোর গলায় বলেন না যে তারেক রহমানের সবগুলো মামলা প্রত্যাহার করো, আজ 7 দিনের ভেতরে তাকে আমরা ঢাকায় দেখতে চাই। উনি লন্ডনে দেখা করতে যাচ্ছেন কেন তার সঙ্গে? তো এখন শস্যের ভিতরে ভূত, এই রেজওয়ান হাসান শস্যের ভিতরে ভূত। ইউনূস সরকারের ভিতরে কোনো কমিটমেন্ট নাই। এরা কি করবেন সেটাও জানেন না, কি করছেন সেটাও জানেন না। একেবারে কতগুলো বিভিন্ন মতাদর্শী লোকের আলোচনাটি শুনছিলেন এবং বুঝতে পেরেছেন ভারত যে অনেকদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছিল যে এই বাংলাদেশকে কিভাবে একটি সুযোগে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া যায়, বা শেখ হাসিনা যে পালিয়ে গেছে তাকে কিভাবে ফেরত দেওয়া যায়, এবং বাংলাদেশের জনগণকে কিভাবে আবার শেখ হাসিনার হাতে তুলে দেওয়া যায়। অর্থাৎ তারা কিন্তু একটি সুযোগ আগে থেকেই খুঁজছিল, এবং সেই সুযোগটি হয়তো চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে এখন তাদের একটি পথ হয়েছে বা একটি সুযোগের মাধ্যম হয়েছে। এই ভারত কিন্তু শুধুই শেখ হাসিনাকে পালিয়ে যাওয়াকে নিয়ে যে এরকমটা করছে না, এই ভারত সবসময় বাংলাদেশের উপর নির্যাতন করে আসছে এবং বাংলাদেশের মানুষকে কখনো ভালো চোখে দেখিনি। তবে এতদিন চুপ ছিল কারণ শেখ হাসিনা তাকে যথেষ্ট পরিমাণ সুবিধা দিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন ভারত মনে করেছে যে রাষ্ট্র আমাদের হাতে রয়েছে, যেহেতু আমাদের হাতে রয়েছে সেখানে বেশি প্রকাশ্যে কিছু করা দরকার নেই। তবে বিতর্গত কিন্তু বাংলাদেশের ক্ষতি করেই যাচ্ছিল ভারত, এখন পর্যন্ত করছে, অতীতেও করেছে। তবে এই ক্ষতি থেকে রক্ষা পাওয়ার আমাদের মাধ্যম একটি, যে এই ভারতের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করা প্রয়োজন। ভারতের যত বাংলাদেশে যত ভারতীয় আধিপত্য রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে সরাসরি বের করে দেওয়া। তবে যদি এইটা যদি সম্ভব না হয়, তাদেরকে যদি একেবারে নির্মূল করা সম্ভব না হয়, তাহলে যত কিছু ভারতের সাথে সম্পর্ক স্থাপন থাকবে সেগুলো প্রকাশ্য থাকবে, বিতর্কিত নয়, এবং চুক্তি পরিপূর্ণ চুক্তি থাকবে। এই চুক্তির বাইরে কোনো কিছু কেউ করতে পারবে না, এবং ব্যক্তিগত বিষয় নিয়ে এগুলো নিয়ে ভারত কখনো নাক গলাতে পারবে না। যেমনটি বাংলাদেশে সরকার যেই থাকুক বা আমরা ভারতের কোনো বিষয় নিয়ে কিন্তু বাড়াবাড়ি করি না, অর্থাৎ ভারতও আমাদের কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে পারবে না। এটি পরিষ্কার করতে হবে এবং এটি খাতা কলমে লিখিত স্বাক্ষর প্রয়োজন। তবে ভারত বলছে এখন যে তাদের উপর হামলা করা, তাদের সংখ্যালঘু যারা রয়েছে
অর্থাৎ বা ভারতের অধিকাংশই কিন্তু এই হিন্দু রয়েছে। এখন বাংলাদেশে যে সমস্ত হিন্দু বা কিন্তু বলছে না যে আমাদের উপর হামলা করা হচ্ছে বা আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, তারাই কিন্তু বলছে যে ভারত থেকেই বলা হচ্ছে যে তাদের উপর হামলা করা হচ্ছে। তবে সেই হামলা করার কিন্তু এতদিন কোনো প্রমাণ ছিল না বা ভিত্তিহীন ছিল। তবে এই চিন্ময় কৃষ্ণ দাসের যে আন্দোলন, এই আন্দোলন থেকে এবং তাকে গ্রেফতার করে নিয়ে তাদের একটি ইস্যু হয়েছে বা তারা বলতে পারছে যে তাদের উপর কিছু একটা হয়েছে। তবে এই সুযোগটা যেন যারা কাজে না লাগাতে পারে সেই বিষয়টি আমাদের লক্ষ্য করতে হবে। এবং ভারতে যে অসংখ্য মুসলমানরা কষ্টে রয়েছে এবং তাদের উপর নির্যাতন করা হচ্ছে, এই বিষয়টা আমাদের তুলে ধরা অত্যন্ত প্রয়োজন এবং রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানো দরকার।